আসসালামু আলাইকুম বাংলাদেশ। রাহাত টেক জোনের সানডে স্পেশাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেছি। এবং আজকের ভিডিওটি একটু অন্যরকম, কারণ সানডেতে ভিডিও টেক নিউজ কখনোই হতে পারে না, যার কারণে সবাই ভাবছেন ভিডিওটি একটু অন্যরকম। অবশ্যই ভিডিওটি একটু অন্যরকম, সেটা কি নিয়ে ভিডিওটি হচ্ছে সেটা থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো আমরা যে স্মার্টফোন কিনি বা স্মার্টফোন ব্যবহার করি, সেই স্মার্টফোন ব্যবহারের মোটমাট তিনটি পিলার রয়েছে, অর্থাৎ তিনটি স্তম্ভ রয়েছে। যেটা প্রথমেই আপনার চোখে পড়বে বাহ্যিক ডিজাইন, যেটার মধ্যে থাকবে ডিসপ্লে। এরপরে থাকছে এসওসি অর্থাৎ সিস্টেম অন চিপ, অর্থাৎ যেটা প্রসেসর থাকে সেটা। এরপরে আপনার চলবে আপনার যে তৃতীয় স্তর সেটি হচ্ছে র্যাম অথবা রোম। র্যাম এবং রোম দুইটি একটা স্তরে আমি রাখলাম। এটাকে আলাদা স্তরেও রাখা যায়, কোনো সমস্যা নয়, কিন্তু আমি এটাকে একই স্তরে রাখছি। তো আজকে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো, অর্থাৎ প্রথম স্তর। তো সেই প্রথম স্তর নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আরটিজি এক্সপ্লেনের দ্বিতীয় এপিসোডে। আমরা প্রথম এপিসোড করেছিলাম আপনার ডিসপ্লে রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট নিয়ে। তো আজকে দ্বিতীয় এপিসোড হবে ডিসপ্লে নিয়ে। আমরা অনেকে অনেক ধরনের স্মার্টফোন ব্যবহার করি। কোনো স্মার্টফোনে এলসিডি প্যানেল থাকে, কোনো স্মার্টফোনে অ্যামোলেড প্যানেল থাকে। তো সেই অ্যামোলেড প্যানেল কি, অ্যামোলেড প্যানেল সুবিধা কি অসুবিধা কি, এলসিডি প্যানেলের সুবিধা অসুবিধা, এবং আপনি কীরকম স্মার্টফোন ব্যবহার করেন সেই অনুযায়ী আপনাকে কীরকম প্যানেল অর্থাৎ কীরকম ডিসপ্লেযুক্ত ফোন আপনার নেওয়া উচিত, বা কীরকম ডিসপ্লেযুক্ত ফোন নিলে আপনি উপকৃত হবেন, সেটা নিয়ে আজকের ভিডিওটি। এবং আশা করছি এই ভিডিওটি দেখে অনেকেই অনেকভাবে উপকৃত হতে পারবেন, এবং যারা জানেন না তারা জেনে নিতে পারবেন, এবং যারা জানেন তারা আরও ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তাই আশা করব যে ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো আপনাদের লাইক বাটনের পাশে রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলি এলসিডিকে নিয়ে। এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এবং এর কিছু বৈশিষ্ট্য অর্থাৎ সুবিধা অসুবিধা নিয়ে এখন আলোচনা করি। সুবিধার মধ্যে বলতে গেলে এটা অনেক সস্তা হয়, এবং কারণ এটা যে তৈরি করতে তুলনামূলকভাবে কম টাকা খরচ হয়, যার কারণে কোম্পানিগুলো আপনাদেরকে এলসিডি ডিসপ্লে সস্তায় দিয়ে থাকে। তারপরে আপনার সুবিধা আরেকটি হচ্ছে টেকসই বেশি, অর্থাৎ তুলনামূলকভাবে অ্যামোলেডের থেকে বেশি পরিমাণে এটি টিকে থাকে, টেকসই। তারপরে এটা আরেকটি সুবিধা রয়েছে, যেটি হচ্ছে আপনার রিপ্লেস করতে, অর্থাৎ যখন আপনি রিপ্লেস করবেন তখন খরচ তুলনামূলকভাবে কম লাগে অ্যামোলেডের থেকে। তারপরে যদি আমি ধরি আর সুবিধা খুব এত বেশি নেই, অ্যামোলেডের অবশ্যই অসুবিধা রয়েছে, সেটা বলছি পরে। আগে আইপিএস এলসিডির অসুবিধাগুলো বলে নিই। সেটা হচ্ছে একটু মোটা হয়, তুলনামূলকভাবে একটু মোটা হয় ফোনগুলি এবং ডিসপ্লেগুলি, যার কারণে ফোনটাও একটু মোটা দেখায়। দ্বিতীয়ত, এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ সাপোর্ট করে না। তার কারণ হচ্ছে আইপিএস এলসিডি ডিসপ্লের প্লেট যেটা আছে সেটাতে শুধুমাত্র একটি লাইট থাকে, যে লাইটটার ফলে শুধুমাত্র একটি লাইটই কিন্তু সারা ডিসপ্লেতে আলো ছড়ায়, যার কারণে এটা যে আমাদের যে সেটা যে ফিঙ্গারপ্রিন্ট সেটা ভালোভাবে ক্যাপচার করতে পারে না, যার ফলে আপনার আইপিএস এলসিডি প্যানেলের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ নেই। কিন্তু অনেকে বলছেন যে এটা খুব শীঘ্রই আসবে, তো সেটা আসুক, অবশ্যই আমরা দেখতে পাবো, এটা নিয়ে কথা না বলি। এছাড়া এটার যে ব্ল্যাকিশ অর্থাৎ ব্ল্যাক জায়গাটা পুরোপুরি ব্ল্যাক দেখা যায় না, অর্থাৎ যদি আপনি কোনো রকম ব্ল্যাক কিছু দেখেন, সেটা আইপিএস এলসিডি প্যানেল দিয়ে যদি দেখেন, এটা সম্পূর্ণভাবে ব্ল্যাক দিতে পারে না। কারণ আমি এখনই বললাম যে আইপিএস এলসিডি প্যানেলে শুধুমাত্র একটি লাইট থাকে, একটি লাইট যেটা পুরো ডিসপ্লের মধ্যে আলো ছড়ায়, যার ফলে ব্ল্যাক জায়গাতেও কিন্তু সেই লাইটের আলোটি গিয়ে পড়ে, যার ফলে এটি পুরোপুরি ব্ল্যাক দেখায় না। এটা হচ্ছে এক ধরনের অসুবিধা বলা যেতে পারে। আর আইপিএস এলসিডির আরেকটি অসুবিধা হচ্ছে এটি পাওয়ার বার্ন করে খুব বেশি পরিমাণে অ্যামোলেডের তুলনায়, কারণ এই লাইটটা সম্পূর্ণভাবে জ্বলতেই থাকে। যে কোনো সময় আপনি যদি মোবাইলটা অন করেন তখনই এর লাইট জ্বলা শুরু হবে, যার কারণে এটি বেশি পরিমাণে আপনার চার্জ বার্ন করে থাকে। এবং আইপিএস এলসিডি প্যানেল অবশ্যই আপনার কম খরচে মেনে নেওয়া যায়, কিন্তু আমার মনে হয় যে এখন আইপিএস এলসিডিতেও কিছুটা উন্নত প্যানেল রয়েছে, যেটা আপনার অনেকটাই কম চার্জ বার্ন করে, আবার অনেক ভালোভাবে কালার রিপ্রোডাকশন করতে পারে। আর আইপিএস এলসিডি প্যানেল কিন্তু এতটা ভালো কালার রিপ্রোডাকশন করতে পারে না, অর্থাৎ কালার যে একদম রিয়াল কালারটা একদম ভালোভাবে দিতে পারে না, সেটাও একটা অসুবিধা আইপিএস এলসিডি প্যানেলের মধ্যে।
আর এই কালারটা না দেওয়ার কারণেই কিন্তু ওই লাইটগুলো সব জায়গায় পড়ে যাওয়ার কারণে, মানে যে একটা লাইট সেটা পড়ে যাওয়ার কারণেই কিন্তু আলোটা বেশি দেয়, যার ফলে কালারটা একদম ঠিকঠাকভাবে দেখা যায় না। এগুলো হচ্ছে আইপিএস এলসিডি প্যানেলের অসুবিধা। তারপরে আমরা যাই অ্যামোলেড প্যানেল। তো অ্যামোলেড অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গ্যানিক লাইট এমিটিং ডায়োড, অর্থাৎ এলইডি, অ্যামো এলইডি। এটার সুবিধাগুলো আগে বলে নিই। এটা সুবিধা হচ্ছে আপনার এটার ভালো, একদম খুবই ভালোভাবে কালার দিতে পারে, খুব ভালো একটা কালার দিতে পারে। যার কারণটা হচ্ছে আপনার যখন এখানে অর্থাৎ আইপিএস এলসিডি প্যানেলে আমি বললাম যে একটি মাত্র লাইট থাকে, কিন্তু অ্যামোলেড প্যানেলের মধ্যে অনেকগুলি ছোট ছোট লাইট থাকে, অর্থাৎ পিক্সেল আকারে লাইট থাকে, ডায়োড যেটাকে বলা হয় সেটাই, মানে অনেকগুলো ডায়োড থাকে, যার ফলে কালারটা কিন্তু খুব ভালোভাবে আপনার দিতে পারে এবং এটা একটা সুবিধা। এছাড়া যখন আপনি দেখবেন এখানে, যখন আপনি ব্ল্যাক এজ অর্থাৎ যে কোনো ব্ল্যাক কালারের কোনো জিনিস দেখবেন, সেটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক দেখাবে, যেটা আমি আইপিএস এলসিডিতে বললাম যে পুরোপুরি ব্ল্যাক দেখাবে না। এই ব্ল্যাক দেখানোর কারণ হচ্ছে যে জায়গাটুকু ব্ল্যাক সেই জায়গাতে অ্যামোলেড ডিসপ্লের যে ডায়োডগুলি আছে অথবা লাইটগুলি আছে সেগুলি কিন্তু সরাসরি বন্ধ হয়ে যাবে, যার কারণে এটি কিন্তু পাওয়ার কম বার্ন করবে। এবং এটা কিন্তু একটা সুবিধা যে পাওয়ারটা কম বার্ন করে, আর যেটা ব্ল্যাক সেটা পুরোপুরি ব্ল্যাক দেখায়। আইপিএস এলসিডি প্যানেলের মতো একটু আলোকিত দেখায় না, পুরোপুরি ব্ল্যাক। এটা মানে পুরো ডায়োডটা বন্ধ হয়ে যাবে, যতটুকু জায়গায় ব্ল্যাক রয়েছে সেই ডায়োডটা বন্ধ করে দিবে, যার কারণে পাওয়ারটা একটু কম লাগে। আর যদি বলি আর সুবিধার হচ্ছে এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটআপ সাপোর্ট করে। যেহেতু অনেকগুলি লাইট, তার কারণে আপনার যে থাম্ব প্রিন্ট সেটা কিন্তু এটা ভালোভাবে ক্যাপচার করে নিতে পারবে এবং আপনাকে ভালোভাবে এটি মানে সার্ভিস দিতে পারবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে, যার কারণে অ্যামোলেড ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্যানেল ফিঙ্গারপ্রিন্ট সেটআপ ব্যবহার করা হচ্ছে। এছাড়াও আরও সুবিধা হচ্ছে এটা একটু চিকন হয়, অর্থাৎ স্লিম ফোনের মধ্যে এটি ব্যবহৃত হয়, যেটা অবশ্যই ভালো, দেখতে খুবই সুন্দর লাগে, কারণ ফোনটা স্লিম হয়ে যায় অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে। আর আইপিএস ডিসপ্লেতে আমি বললাম যে ফোনটা একটু তুলনামূলকভাবে কম স্লিম হয়। তো এইগুলো ছিল আইপিএস এলসিডি প্যানেলের সুবিধা। এত সুবিধাও নয়, অসুবিধাও রয়েছে। অসুবিধা হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে দামি হয়, অর্থাৎ বেশি ফ্ল্যাগশিপ কিলার বা ফ্ল্যাগশিপ টাইপের ফোনে এই ফোন মানে অ্যামোলেড ডিসপ্লেগুলি ব্যবহার করা হয়। বর্তমানে সম্ভবত 21,000 টাকা 22,000 টাকাতেও অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যায়, আবার 22-23,000 টাকার ফোনেও কিন্তু আইপিএস এলসিডি ডিসপ্লে দেখা যায় অনেক সময়, সব সময় নয়, অনেক সময় দেখা যায়। এটা আমার মনে হয় না যে অ্যামোলেড প্যানেলের মধ্যে যে আপনার দামটা, এটা যে অর্থাৎ ডায়োড যেটা বললাম আমি, ডায়োডটা বানাতে অর্থাৎ তৈরি করতে, ফুল প্লেটিংটা তৈরি করতে বেশি পরিমাণে টাকা খরচ হয়, যার কারণে কিন্তু আপনার কোম্পানিগুলো অ্যামোলেড ডিসপ্লে যুক্ত ফোনের মধ্যে দামটা একটু বেশি রেখে থাকেন তুলনামূলকভাবে, মিনিমাম সম্ভবত 5-6 হাজার টাকা বেশি রাখেন। এছাড়া আরও অসুবিধা রয়েছে, সেটি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লের অনেক সময় একটা যদি ডায়োড বন্ধ হয়ে যায়, অর্থাৎ একটা যদি ডায়োড নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ফুল ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ যদি আপনি দেখেন একটা ডায়োড যদি নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ডিসপ্লেটা দেখতে মানে একটু ব্লুইশ লাগে বা অন্য কালার হয়ে যায়, যার কারণে পুরো ডিসপ্লেটারই একটা সৌন্দর্য যেটা অ্যামোলেড ডিসপ্লের সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, যেটা অবশ্যই একটা খারাপ ব্যাপার। এবং এটা যখন রিপ্লেস করতে যাবেন তখন আপনার প্রচুর পরিমাণে টাকা খরচ হবে। আর এছাড়া আরও কিছু রয়েছে, যেমন চিপ অ্যামোলেড প্যানেল, কিছু সস্তার অ্যামোলেড প্যানেল থাকে যেগুলা আরও মানে আইপিএস এলসিডির থেকেও খারাপ নয়, কিন্তু যেটা টেকসই কম হয় আর রেইনবো এফেক্টস দেখা যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের কালার অন্যরকম দেখায় বা কিছু মানে ফ্লিকারিং করে, এরকম কিছু ঝামেলা দেখা যায় অ্যামোলেড প্যানেলের মধ্যে। আর অ্যামোলেড প্যানেল অবশ্যই ভালো, অসুবিধাও রয়েছে। আইপিএস প্যানেল অবশ্যই ভালো, অসুবিধাও রয়েছে। কিন্তু আপনি কি করেন সেইটা অনুসারে আপনাকে কোন প্যানেলগুলি নেওয়া উচিত বা কোনটা আপনার জন্য ভালো হবে সেটা এখন বলি। তো যদি আপনি প্রচুর পরিমাণে ভিডিও দেখেন এবং প্রচুর পরিমাণে লাইভ স্ট্রিমিং করেন বা কোনো রকমের মানে ভিডিও দেখেন প্রচুর পরিমাণে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো একটা জায়গায় আপনি ভিডিও দেখেন খুব বেশি পরিমাণে, এবং আপনার চাই যে আমার কালার যে ভিডিও দেখছি তার কালারগুলি খুবই ভালো হবে, খুব সুন্দর লাগবে দেখতে, তাহলে আপনি নিয়ে নিতে পারেন অ্যামোলেড ডিসপ্লে। এবং যেটা আপনার ক্যাটাগরি অনুযায়ী, আপনি যদি প্রচুর ভিডিও দেখেন, আপনার প্রয়োজন যে আমার কালারগুলি খুব ভালো দেখতে লাগতে হবে, একদম অ্যাকুরেট কালার দিতে হবে, তাহলে আপনার প্রয়োজন অ্যামোলেড ডিসপ্লে। কিন্তু যদি আপনি এতটা বেশি হেভি মানে ভিডিও দেখেন বা শুধুমাত্র কলিং আর টুকটাক একদম নর্মাল লেভেলের গেমিং খেলে থাকেন,
বা বাচ্চাদের জন্য যদি বলেন তাহলে আইপিএস এলসিডি যুক্ত ফোন নেওয়া উচিত। এটার কারণ এটাতে প্রথমত আপনি মোবাইলটা টেকসই পাবেন, তারপরে আপনার যে টাকা সেটা কম খরচ হবে, তুলনামূলকভাবে সর্বোচ্চ 4-5 হাজার টাকা কম খরচ হবে, যেটা আপনি বাঁচাতে পারেন, সঞ্চয় করতে পারেন। তারপরে যদি আপনি হেভি গেমার হয়ে থাকেন আর আপনার কাছে দুইটি চয়েস রয়েছে, সেটি হচ্ছে একটি হচ্ছে আইপিএস এলসিডি প্যানেল 120 হার্টস আর একটি হচ্ছে অ্যামোলেড প্যানেল 60 হার্টস। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে আইপিএস এলসিডি প্যানেল 120 হার্টসের দিকে চলে যেতে হবে, কারণ আপনি যখন গেমস খেলবেন তখন আপনার কিন্তু কালারের কোনো রকমের প্রয়োজন নেই, কালার রিপ্রোডাকশন কীরকম হচ্ছে সেটা কিন্তু প্রয়োজন নেই। আপনার প্রয়োজন আপনার রিফ্রেশ রেটটা কত, টাচ স্যাম্পলিং রেটটা কত, তখনই কিন্তু আপনি ভালোভাবে গেমিং করতে পারবেন। আর ভিডিও দেখার ক্ষেত্রে আপনার অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই কাজে দিবে, কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে যদি হায়ার রিফ্রেশের যুক্ত আইপিএস এলসিডি হয় আর যদি রেগুলার রিফ্রেশের যুক্ত অ্যামোলেড ফোন হয়, তাহলে আপনার আইপিএস এলসিডির দিকে চলে যেতে হবে, কারণ আপনি একজন গেমার এবং আপনাকে রিফ্রেশ রেটের দিকে এবং টাচ স্যাম্পলিং রেটের দিকে খেয়াল করতে হবে। তো এতটুকু ছিল আপনি যে ক্যাটাগরির, সেই ক্যাটাগরির ফোনগুলি আপনি কিভাবে বেছে নেবেন। তো বলে দিলাম, প্রথম কথা হচ্ছে আপনি যদি বেশি ভিডিও দেখে থাকেন, আপনার যদি বেশি কালার প্রয়োজন হয়, একদম অ্যাকুরেট কালার প্রয়োজন হয়, আপনি অ্যামোলেড নেবেন। যদি আপনি বাচ্চাদের জন্য নিয়ে থাকেন বা অন্য কোনো কারণে একদম লাইট কাজের জন্য, যেমন কিছু টুকটাক গেম খেলা বা কল করা বা কোনো ফেসবুকিং করা, এরকম ফেসবুকে ভিডিও দেখেন না, তাদের জন্য আইপিএস এলসিডি। আর যারা হেভি গেমার তাদের জন্য আইপিএস এলসিডি আর অ্যামোলেডের মধ্যে অ্যামোলেড যদি 120 হার্টস পেয়ে যান অবশ্যই নিয়ে নিতে পারেন। আর যদি আইপিএস এলসিডি 120 হার্টস পান আর অ্যামোলেড যদি 120 হার্টস না পান আপনার বাজেটে, তাহলে আপনাকে আইপিএস এলসিডির দিকে চলে যেতে হবে। কিন্তু যদি আমি ওভারঅল মানে সব কিছু মিলিয়ে যদি দেখি, তাহলে অ্যামোলেডটা ভালো, কারণ অ্যামোলেডের মধ্যে আপনার কালার রিপ্রোডাকশন ভালো, যে কোনো কিছু একটু স্লিম ফোন দেখা যায়, ডিজাইনের দিক থেকে অনেক উন্নত করা যায়, যার কারণে অ্যামোলেডটা ওভারঅল স্কোর দিয়ে ভালো। কিন্তু আইপিএস এলসিডি দিয়ে একদম খারাপ সেটা কিন্তু নয়। আইপিএস এলসিডি অবশ্যই খুবই ভালো, এবং আমি বলবো কিন্তু ওভারঅল স্কোর মানে একটু ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে আপনার অ্যামোলেডটা তুলনামূলকভাবে একটু ভালো। তো আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনারা সকলেই অনেক উপকৃত হয়েছেন এবং বুঝতে পেরেছেন যে কোনটা আইপিএস এলসিডি, কোনটা অ্যামোলেডের কাজ কি, আইপিএস এলসিডির কাজ কি, এবং আপনার ক্যাটাগরি অনুসারে আপনাকে কোন ফোন নেওয়া উচিত। এটা ছিল এই ভিডিওর মূল একটা জিনিস। আপনার কোন ফোনটা নেওয়া উচিত, আপনার কীরকম উপকার হবে, সেটাই আজকের এই ভিডিওতে মানে তুলে ধরার আমার চেষ্টা ছিল। আশা করব যে আমি সফল হতে পেরেছি এবং আশা করব যে আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে একটি লাইকও করে দিয়েছেন। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, অল করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো আমি চলে আসবো আবার আগামীকাল আপনাদের জন্য সেই টেক নিউজ নিয়ে। টিল দেন স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইওর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।